স্বাগত খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। ক্রিকেট ফুটবলের বাইরেও প্রায় 47টি ফেডারেশন রয়েছে ক্রীড়াঙ্গনে। হকি, শুটিং, ভারোত্তোলন, দাবা, হালের রোলার স্কেটিংয়ে আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে বেশ কিছু সাফল্য। তবে বাকি ফেডারেশনগুলো চলছে অনেকটাই ধিমে তালে। ফেডারেশনগুলোর হালচাল নিয়ে উই লাভ স্পোর্টসে কথা বলতে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও বাংলা ট্রিবিউনের ক্রীড়া সম্পাদক সচিব অশোক কুমার বিশ্বাস রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রায়হান মাহমুদ। স্বাগত উই লাভ স্পোর্টসে। স্যার, আপনার কাছে আমি জানতে চাইব খেলাধুলার উন্নয়নে জাতীয় ক্রীড়া পরিষদের ভূমিকা কি? আজ মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজকের এই দিনে সকল কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তো আমাদের বাংলাদেশের খেলার জাগরণ তৈরি হয়েছে। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এখন উন্নতির দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং এর জন্য সরকারের সহযোগিতা রয়েছে, পরিকল্পনা রয়েছে এবং এর সাথে আমাদের স্থানীয় পর্যায়ের যারা ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ আছেন, সংগঠকবৃন্দ আছেন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রয়েছেন, তাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা ধাপে ধাপে আমরা এগিয়ে চলেছি। এবং আমরা বাংলাদেশের ক্রীড়ার যে সকল ইভেন্ট আমাদের আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অংশ নেয়, এর পাশাপাশি আমাদের দেশীয় কিছু কিছু খেলাকে কেন্দ্র করে আমরা একটা সাংগঠনিক রূপদান করতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি আগামী দিনে ভবিষ্যতে যে সকল খেলা আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণের সুযোগ রয়েছে, আমরা সেই সকল সংগঠনকেও আমরা অনুমোদন দিয়েছি এবং তার পৃষ্ঠপোষকতা দান করছি। ইতোমধ্যে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের আওতাভুক্ত ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের সংখ্যা প্রায় 47। সম্প্রতি আরও আমরা অনুমোদন দিয়েছি, মোট এখন 49। এবং এই 49টি সংগঠনের মধ্যে আমাদের ফুটবল, ক্রিকেট এগুলোর পাশাপাশি আমরা এই কার্যক্রমকে আমরা সহযোগিতা দান করছি। এবং ইতোমধ্যে আমাদের যে লক্ষণীয় উদ্যোগ সেটি হচ্ছে আমাদের ক্রীড়ার মানসম্মত উন্নয়নের জন্য আমাদের যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই পরিকল্পনার মধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করা এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া স্থাপনা তৈরি করা, ক্রীড়ার পরিবেশ নিশ্চিত করা, এই কাজগুলো কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে হচ্ছে। এবং জাতীয় ক্রীড়া পরিষদের যে ম্যান্ডেট আছে, এর যে দায়িত্ব আছে, সেটি হচ্ছে ক্রীড়ার উন্নয়ন এবং সমন্বয় সাধন। এবং আমাদের এই ফেডারেশন সমূহের মাধ্যমে আমরা এই দায়িত্ব পালন করি। এর পাশাপাশি আমাদের জেলা পর্যায়ে জেলার সংগঠন আছে, জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, ইভেন আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা ক্রীড়া সংস্থা গঠিত হয়েছে। এবং এই সকল কাজগুলোকে বিন্যাস করার জন্য, সহযোগিতা দানের জন্য সার্বিক প্রচেষ্টা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমাদের যে সকল ক্রীড়া স্থাপনাসমূহ আছে সেগুলোকে মানসম্মতভাবে সংরক্ষণ করা, সংস্কার সাধন করা এবং কার্যশীলভাবে সেটা ব্যবহার উপযোগী রাখা, এই কাজগুলো কিন্তু আমরা ধাপে ধাপে এগিয়ে চলেছি। ঠিক আছে, আমরা শুনে নিলাম ক্রীড়া পরিষদের ভূমিকা। রায়হান মাহমুদ, আপনার কাছে জানতে চাইবো, আসলে সচিব সাহেব যে পর্যায়ে কথা বললেন, উনি হয়তো একজন সচিব হিসেবে ক্রীড়া পরিষদের দায়িত্ব নিয়ে যতটুকু উনি ওনার তত্ত্বাবধানে আছেন, ওই জায়গা থেকে উনি কথাগুলো, বাইরে থেকে আপনি আসলে কতটুকু দেখেন ক্রীড়া পরিষদের হচ্ছে যে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, যে বাংলাদেশের সৃষ্টির 71 সালে বাংলাদেশ যখন যে জন্ম হলো, তারপর স্বাভাবিকভাবেই যুব ক্রীড়া মন্ত্রণালয় অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করে আসছে। এবং কথা হচ্ছে যে এটি একটি কথা হচ্ছে যে সরকারের মধ্যে থেকেও একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো কাজ করে আসছে। এবং মূল ভূমিকায় হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে দেশের যুব সম্প্রদায়কে ক্রীড়ামুখী করা এবং নানা রকম। এর মধ্যে যুব ও ক্রীড়া তারপর তাদের কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। যেহেতু আমরা ক্রীড়া নিয়ে কথা বলবো, আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কথা বলবো, সত্যিকার বলতে সম্মানিত সচিব সাহেব এখানে রয়েছেন, যে জাতীয় ক্রীড়া পরিষদও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান বা সংগঠন বা ইয়ে। কিন্তু কথা হচ্ছে যে আসলে কিন্তু মূলত পুরো দেশের ক্রীড়াঙ্গনকে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদেই দেখে। যুব ক্রীড়া মন্ত্রণালয় তাদের
হায়ার অথরিটি, কিন্তু দেশের কর্মকাণ্ড যে ক্রীড়া যে কর্মকাণ্ড যাবতীয় ফেডারেশন, এই যে বললেন 47টা ফেডারেশন, 47টা ফেডারেশন কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পুরো দেশের ক্রীড়া কর্মকাণ্ডটা পুরোটাই জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে হয়ে থাকে। তো আমার যেটি কথা হচ্ছে যে জাতীয় ক্রীড়া পরিষদ সেই যে শুরু করেছে তাদের যাত্রা, আমরা দীর্ঘদিন থেকেই দেখছি যে এর মধ্যে অনেক উন্নয়ন হয়েছে, ক্রীড়াঙ্গনের উত্থান পতনের মধ্যে এগিয়ে চলছে, আর সীমাবদ্ধতাও রয়েছে। কিন্তু ক্রীড়াঙ্গনের যে অগ্রযাত্রা, যে আমাদের সম্মানিত সচিব মহোদয় যেটা বললে, সেটা কিন্তু অব্যাহত, সেটি চলছেই। এবং আমার কাছে যেটি মনে হয় যে আধুনিকায়নের সাথে সাথে যুগোপযোগী ও সময়োপযোগী কিছু ভূমিকাও ক্রীড়া পরিষদ নিচ্ছে। কিন্তু আমার কাছে একটি মনে হয় যে সরকার যেভাবে এখন ক্রীড়াঙ্গনকে যেভাবে সমর্থন দেন, ক্রীড়াঙ্গনকে যেভাবে সাপোর্ট দেন, এবং ক্রীড়াঙ্গন দেশের মাননীয় ক্রীড়া প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা যে স্থাপনাগুলো যেভাবে আমাদেরকে ক্রীড়াঙ্গনকে আরও দেশেরকে ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যেভাবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে উনি এটি অস্বীকার করবেন না, জাতীয় ক্রীড়া পরিষদকে আধুনিক ও সময়োপযোগী, আরও গতিশীল, আরও কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড, অনেক কিছু যেগুলি নেওয়া যায় সেগুলি আরও বেশি নেওয়া উচিত। আমি জানি না, কিন্তু কথা হচ্ছে যে আরও উনি অস্বীকার করবেন না যে তারা উদ্যোগ নিয়েছেন। যেমন কিছুদিন আগে একটি সারা দেশব্যাপী ফুটবলের ট্যালেন্ট হান্ট কার্যক্রম হয়েছে, প্রায় 1,15,00,000 টাকা ব্যয়। এত বড় প্রজেক্ট কখনো এর আগে নেওয়া হয়নি। এই যে জিনিসগুলি, আমার কাছে যেটি হচ্ছে ক্রীড়া পরিষদ তো সরকার থেকে আনবে, এবং মাঠের সাথে একটি সমন্বয় সাধন করার দায়িত্ব ক্রীড়া পরিষদের। আমি বলবো যে ভবিষ্যতে বাংলাদেশের যে আমাদের যে সম্ভাবনা রয়েছে ক্রীড়ার, সেই সম্ভাবনাকে সম্পূর্ণভাবে পরিস্ফুট করতে, আরও বিকশিত করতে জাতীয় ক্রীড়া পরিষদের ভূমিকা আরও বেশি নেওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ। অশোক কুমার বিশ্বাস, আপনার জাতীয় ক্রীড়া পরিষদে প্রায় 1 বছর হতে চলল, প্রায় 2 বছর। 2 বছর। তো এই সময়টুকুতে আপনি কেমন সফলতা দেখেছেন ক্রীড়াঙ্গনে, এবং সফলতার পরে যদি একটু বলেন যে ব্যর্থতা, কিংবা আপনি যদি বলেন যে সীমাবদ্ধতার জায়গাগুলো আসলে কি কি, সফলতাটা আগে। আসলে জাতীয় ক্রীড়া পরিষদ তার শুরু থেকে এই ক্রীড়ার উন্নয়নের জন্য তারা ভূমিকা পালন করছে, এবং এই কাজে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী এই জাতীয় ক্রীড়া পরিষদ কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। এবং আমাদের সর্বশেষ যে পরিকল্পনার মাধ্যমে আমরা এখন ক্রীড়ার উন্নয়ন সাধন করছি, এটি 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে, এবং এর মধ্যে আছে আমাদের মানসম্মত ক্রীড়াবিদ তৈরি, এবং আমাদের ক্রীড়া স্থাপনা আধুনিকায়ন করা, এবং এই কাজটি একেবারে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া স্থাপনা তৈরির পরিকল্পনা কিন্তু রয়েছে। এবং এই ক্রীড়া স্থাপনা সমূহে আমরা যাতে নিয়মিত সারা বছর খেলা আয়োজন করতে পারি এবং খেলা পরিচালনা করতে পারি, এবং এর মাধ্যমে আমাদের যারা মেধাবী খেলোয়াড় আছে তাদেরকে অন্বেষণ করে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা এবং মানসম্মতভাবে তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ের যে খেলাধুলা আছে সেখানে অংশ নেয়া এবং সেখানে সাফল্য অর্জন করা। এবং ইতোমধ্যে আমরা বাংলাদেশের যে সকল ক্রীড়াবিদগণ আন্তর্জাতিক খেলায় অংশ নিয়েছে তারা সুনির্দিষ্ট সাফল্য অর্জন করছে। বিশেষ করে ক্রিকেটে এটি বাংলাদেশের জন্য একটা অনবদ্য অর্জন আমরা ক্রমাগতভাবে কিন্তু করে চলেছি। সাফল্যের দিক বিচারে আমাদের ফুটবলেরও কিন্তু কমতি নেই, বিশেষ করে নারী ফুটবল তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের রোলার স্কেটিং আমরা খুব সফলভাবে একটি আন্তর্জাতিক আমাদের বিশ্বকাপ খেলার আয়োজন করেছি এবং সেখানে প্রায় 39টি দেশ অংশ নেয় এবং তার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এবং আমাদের দেশের খেলোয়াড় একজন বিশ্ব মানের অর্জন করেছে, অর্থাৎ সে সবার মানে এই টুর্নামেন্টের সে সেরা খেলোয়াড় হয়েছে এবং বাংলাদেশের এই খেলোয়াড় সেরা হয়েছে, এটি কিন্তু আমাদের জন্য একটা অর্জন মনে করি। এর পাশাপাশি আমাদের যে সকল খেলোয়াড়বৃন্দ আমাদের স্থানীয় যে আঞ্চলিক খেলা আছে সেখানে অংশ নিয়ে তারা স্বর্ণ বিজয়ী হয়েছে, এর পাশাপাশি আমাদের আর্চারিকে নিয়ে কিন্তু আমাদের স্বপ্ন রয়েছে, তারা ভালো করেছে। আমাদের শুটিংয়ে ভালো করেছে, হকিতে ভালো করেছে। আমাদের যারা স্পেশাল অলিম্পিক অর্থাৎ আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড যে অংশ আছে, ব্লাইন্ড ক্রিকেটার আছে, এরাও কিন্তু খুব ভালো করছে। আমাদের যারা বধির ক্রিকেটার আছে তারাও কিন্তু খুব ভালো করছে। আমাদের নারী ক্রিকেটাররাও কিন্তু ভালো করছে। তো সবকিছু মিলিয়ে প্রতিটা জায়গায় কিন্তু আমাদের সাফল্যের
জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে সক্ষম হচ্ছি ধাপে ধাপে। এবং আমরা আশাবাদী যে খেলাকে যদি আমরা পরিপূর্ণভাবে আমরা ধারণ করতে পারি এবং খেলার মাধ্যমে যদি পেশাদারিত্বকে আমরা অবলম্বন করতে পারি, তাহলে এটি সম্ভব হবে। এবং এর পাশাপাশি আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় সহ আমাদের সহযোগী আরও প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিকেএসপি আছে, ক্রীড়া পরিদপ্তর আছে, আমাদের বঙ্গবন্ধু ক্রীড়াশিল্পী কল্যাণ ফাউন্ডেশন আছে। এরা সব কিছু মিলিয়েই কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে এই সকল অফিস তারা দায়িত্ব পালন করছে। এবং বিকেএসপি বাংলাদেশের একটা অনন্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে। আমাদের যে বিভাগীয় পর্যায়ে তাদের কর্মকাণ্ড, তাদের প্রতিষ্ঠান সম্প্রসারিত হচ্ছে এবং আমাদের পরিকল্পনা আছে জেলা পর্যায় পর্যন্ত যাতে এই প্রতিষ্ঠানের আরও ব্যাপ্তি ঘটে। এর পাশাপাশি আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের আমরা পরিকল্পনার মধ্যে নিচ্ছি যে আমাদের যে কোচেস ট্রেনিং একটা ইনস্টিটিউট আমাদের এটি কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এবং আমরা এই লক্ষ্যে কিন্তু আমাদের কাজ চলছে। আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের যে স্থান আছে সেই স্থানে আমাদের পরিকল্পনার মধ্যে আমরা নিয়েছি যে আমাদের যে সকল ক্রীড়া সংগঠন অর্থাৎ ফেডারেশনের স্থান সংকুলন হচ্ছে না, তাদেরকে যাতে আমরা স্থান দিতে পারি, তারা নিয়মিত যাতে সারা বছর খেলার অনুশীলন করতে পারে, তার জন্য কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করে এটি বাস্তবায়নের স্তরে আছি। আর একটু যদি যোগ করেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন উপজেলায় পর্যায় পর্যন্ত স্টেডিয়াম করে দেওয়ার একটা ব্যাপার থাকে, কিংবা বিভিন্ন ফেডারেশনগুলো মানে একটা নির্দিষ্ট গতিতে চলার কিছু ব্যাপার থাকে। এসব ক্ষেত্রে কি কিছু কিছু প্রতিবন্ধকতা আছে কিনা বা আপনাদের উপর এক ধরনের চাপ তৈরি হয় কিনা বা এগুলো কাটিয়ে ওঠার জন্য কোনো পরামর্শ? আসলে আমাদের যে কোনো কাজ করতে গেলে সেখানে চ্যালেঞ্জ থাকে এবং আমরা সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে আমরা সেখানে সম্ভাবনা তৈরি করি। আমরা সেই সম্ভাবনার দিকে কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছি এবং এটি সত্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্রীড়াকে গভীরভাবে ভালোবাসেন এবং তার সেই ভালোবাসার অনুরণন আমরা প্রতিটি ক্ষেত্রে এটি পাচ্ছি এবং উপজেলা পর্যায়ে 490টি উপজেলায় এই আমাদের মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা সরকার কর্তৃক গৃহীত হয়েছে এবং সেটি বাস্তবায়ন স্তরে প্রথম পর্যায়ে আমরা 131টি উপজেলায় মিনি স্টেডিয়ামের আমরা বরাদ্দ পেয়েছি সরকার থেকে। ইতোমধ্যে আমাদের ঠিকাদার নিযুক্ত হয়েছেন এবং প্রতিটি উপজেলায় এটি বাস্তবায়নের স্তরে আছে এবং আগামী 6 মাসের মধ্যেই আমরা উপজেলা পর্যায়ে আমরা কিন্তু এই স্থাপনাগুলো আমরা শেষ করতে সক্ষম হব আশা করছি। এবং এই কাজগুলো যদি আমরা সার্বিকভাবে আমরা শেষ করতে পারি এবং প্রতিটি উপজেলায় আমরা যদি একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করে সেখানে সারা বছর খেলা অনুশীলন করতে পারি এবং আমাদের যে সকল মাধ্যমিক পর্যায়ের স্কুল সমূহ আছে, কলেজ আছে, আমরা সেই সকল ছাত্রছাত্রীদেরকে যদি খেলার প্রতি আগ্রহী করতে পারি এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী যদি তাদের সন্তানদেরকে এই খেলায় নিয়োজিত রাখে, খেলার প্রতি আগ্রহী করে, তাদের জন্য একটু সময় বের করতে সক্ষম হয়, তাহলে তাদেরকে সুস্থ শরীর আমরা দিতে পারবো এবং সুস্থ জাতি গঠনে সুন্দর মনের অধিকারী হয়ে তাদের সকল কার্যক্রম তারা পরিচালনা করতে সক্ষম হবে। আমরা আবারও আলোচনা ফিরবো। একটা ফোন রয়েছে দর্শকের, আমরা ফোনটি নিয়ে আবারও দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে বলতেছি কবির হোসেন বাবু। জি, আমি মাননীয় সচিবের কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে পূর্ব অঞ্চলে আমাদের 1 লাখ মানে এই ধারণ সংখ্যা একটা স্টেডিয়াম হবে। এখানে অনেক মাননীয় সচিব অস্ট্রেলিয়া গেছিলেন, দেখে আসছেন বা আসছেন, মানে এটা কত কি অবস্থা এবং এটা কত দ্রুত সম্ভব? দেখা গেল যে আমাদের দেশে তো একটা সরকার একটা জিনিস পরিকল্পনা নিলে পরবর্তী সরকার যে সময় আসে সেটা বাতিল হয়ে যায়। তা আমাদের দেশে যদি এরকম তো মানে আর 2019 সালে নির্বাচন, দেখা গেল এটা চলতো, আবার দেখা গেল পরবর্তী যে সরকার আসবে সেটাকে বাতিলও করতে পারে। তা আমাদের তো এদেশের দৃশ্যমান নিয়ে আর হলো না, মানে এটা রয়ে গেল। আমাদের স্বপ্নটা তো বাস্তবায়ন জন্য কদ্দরকে দেখি। আর আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে খুলনা যে স্টেডিয়াম আছে, আবু নাসির স্টেডিয়াম, এটা আমাদের আবার শেখ পরিবার জনের নামে, এটা আমরা সবাই জানি, কিন্তু আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় খুলনার
স্টেডিয়ামটা আপনারা খেয়াল করবেন। আপনার আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, আমরা এই নিয়ে কথা বলবো। ধন্যবাদ দর্শক আপনাকে। অশোক কুমার, আপনার কাছে ফেরার আগে রায়হান মাহমুদ, প্রতিবন্ধকতার জায়গাগুলো হয়তো আপনারা খুব ভালোভাবে দেখেন। আসলে কিছু প্রতিবন্ধকতা তো সবসময় সব জায়গাতেই থাকে। বাংলাদেশে ক্রীড়াঙ্গনে আসলে এই প্রতিবন্ধকতা আসলে কি কি, মানে সম্মানিত কেমন? সচিব মহোদয় এখানে আছেন, যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে উনি যে আমাদের যে দীর্ঘমেয়াদী পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বললেন, সেখানে আমি জানি না সেটি এখনও আসলে রিভিল করা হয়নি সব জায়গায়। কিন্তু কথা হচ্ছে, আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমাদের সম্ভাবনাময় ক্ষেত্র, আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনাময় যে ক্রীড়াগুলি, সেগুলিকে প্রায়োরিটি দেওয়া উচিত। ক্রীড়া পরিষদ এই ব্যাপারে কী ভূমিকা নিয়েছে আমরা জানি না, কিন্তু বেশ কিছু ক্রীড়াঙ্গন এবং বিভাগ রয়েছে যেগুলোতে আমরা আন্তর্জাতিক সম্মান আমরা এখনও পেতে শুরু করেছি। এবং আমার কাছে যেটি মনে হয়, নিবিড় প্রশিক্ষণ এবং উচ্চমানের প্রশিক্ষণ যদি সেখানে হয়, সেখানে উঁচু পর্যায়ের, উন্নত পর্যায়ে, বিশ্ব পর্যায়ের আন্তর্জাতিক সাফল্য আনা সম্ভব। এ কথা আমি এর আগেও বলেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে আন্তর্জাতিক অলিম্পিকের যে আসর, সেখানে সবচেয়ে জনবহুল দেশের মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে এখন অলিম্পিক পদক, আমরা স্বর্ণ পদকের কথা বলছি না, ন্যূনতম একটি ব্রোঞ্জ, সেই ব্রোঞ্জ পদক আমরা পাইনি। বাংলাদেশ এর একটি দুঃখ হতে পারে, এটা যারা ক্রীড়াঙ্গন যারা আছেন, আমরা 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 আশা করি আমাদের জীবন ধরে সেই খরাটা ভাঙতে দেখব। জাতীয় ক্রীড়া পরিষদের উচিত যে এই ফেডারেশনগুলোকে, যেমন আর্চারির কথা বললেন সেখানে সম্ভাবনা আছে, শুটিংয়ের কথা বললেন সেখানে সম্ভাবনা আছে, হালে আমরা দেখেছি গল্ফ অন্তর্ভুক্ত হয়েছে, জানি না সেটি অনেক উঁচু পর্যায়ে, কিন্তু যে পর্যায়েতে অন্তত আমরা একটি পদক আনতে পারি, সেটি যাতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে যে স্থান পায়, সেটি আমি মাননীয় সচিবকে অনুরোধ করব। প্রতিবন্ধকর কথা বললেন যে আসলে প্রতিবন্ধকতা তেমন কিছু নেই, কিন্তু একটি সুষম পরিকল্পনার অধীনে সব কিছু নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে কাজটা চালিয়ে যাওয়ার জন্য এই প্রতিবন্ধকতা হয়। ফেডারেশনের সাথে ক্রীড়া পরিষদের বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাঝখানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও আছে, এই যে প্রশিক্ষণের ব্যাপারগুলো, সেগুলির সাথে সুন্দর একটি পরিকল্পনার মাঝে একসাথে বসে যদি প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কিছু কিছু জিনিসকে করা যায়, যে তারা এইভাবেই করবে। এবং আমি তো যেটি বললাম যে উনি যেটা বলছেন, মানে সুদূর প্রসারের পরিকল্পনা রয়েছে, যে ইমিডিয়েট সাকসেস কিন্তু আসবে না, সেটাকে গড়ে তুলতে হবে যাতে আমরা 5-10 বছর পরে অন্তত গিয়ে আমাদের সেই লক্ষ্যটা অর্জন করতে পারি। ইংল্যান্ড যেটা করেছে, ব্রিটেন অলিম্পিকে তারা 10 বছর বা 12 বছর একটা। সচিব মহোদয় যদি বললেন যে এখানে স্থাপনাগুলো আমাদের যা আছে তা নেই বলা যাবে না, কিছু প্রয়োজন, কিছু উন্নত প্রশিক্ষণ। এবং উনি যেটি বললেন, আমার কাছে আশান্বিত মনে হচ্ছে যে জাতীয় ক্রীড়া পরিষদের অনেক কোচ রয়েছেন, কিন্তু তাদেরকেও কিন্তু আধুনিক এবং সময়োপযোগী কিছু প্রশিক্ষণ এবং উনি সেটা বলে হচ্ছেন। আমরা একটা ফোন নিয়ে আবারও আলোচনায় ফিরছি। আপ টু দা মার্ক করা, সেটাই বলুন। দর্শক, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আপনার নামটি বলুন আগে। স্যার আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক হোসেন জুলু, আমি ঠাকুরগাঁ থেকে বলছি। জি, আমি ঠাকুরগাঁ ফুটবল একাডেমির সভাপতি। জি। আমার সচিব স্যারের কাছে প্রশ্ন হলো, স্যার বাংলাদেশে ক্রিকেট যে হারে মানে আগায় চলে গেছে, ঠিক ওই হারে ফুটবল পিছাচ্ছে, এবং ফুটবল ফেডারেশন এটাকে যে হারে এনারা কাজ করতেছে, এই হারে প্রতিটা জেলায় ফুটবল আগাচ্ছে না। তো এইটা কি আপনার সরকার ফুটবলটার ব্যাপারে অন্য কোনো ভাবে চিন্তা করতেছে কিনা, বা ফুটবলটাকে অন্যভাবে আগায় নেওয়া যায় কিনা প্রতিটা জেলাতে, এইটাতে সরকার কি ভাবতেছে স্যার, একটু জানতে চাচ্ছি প্লিজ। ঠিক আছে, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর এসে আপনার প্রশ্নটির উত্তর আমরা জনক অশোক কুমার স্যারের কাছে জানতে চাইবো। দর্শক, উইলা স্পোর্টসে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত উইলা স্পোর্টসে। আমরা কথা বলছিলাম ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া পরিষদের ভূমিকা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সচিব অশোক কুমার বিশ্বাস, রয়েছেন রায়হান মাহমুদ। আবারও আলোচনায় ফিরি। দুইজন দর্শকের দুইটা কোশ্চেন। একটা পূর্বাঞ্চলে একটা স্টেডিয়াম বা ভোলার যে শেখ আবু নাসির স্টেডিয়াম, এই দুইটা স্টেডিয়ামের ব্যাপারে উনি জানতে চাচ্ছিলেন। একই সাথে আরেকজন দর্শক একটা প্রশ্ন রেখেছেন যে ফুটবলে আসলে
কতটুকু ভূমিকা রাখতে পারবে ক্রীড়া পরিষদ, বা রেখেছেও আমরা যেটা আলোচনা এর মধ্যে পেয়েছি, একটু যদি বলেন একটু। তো ধন্যবাদ আমাদের যারা দর্শক আছেন, প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন। আমাদের পূর্বাঞ্চল এলাকায় যে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামটি হবে সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা আমরা পেয়েছি এবং ইতোমধ্যে আমাদের এই সম্পত্তিটি রাজুকের সম্পত্তি, আমরা তাদের নিকট থেকে একটা বরাদ্দপত্র পেয়েছি এবং এই সম্পত্তির বিপরীতে যে টাকার প্রয়োজন হবে সে টাকা বরাদ্দের জন্য আমরা সরকারের মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ রেখেছি, এটি আমরা পেয়ে যাব। এবং ইতোমধ্যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই সম্পত্তি রাজুক থেকে বুঝে নেওয়ার জন্য আমাদের কাছে আদেশ করেছেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। তো এখন এখানে একটা বড় মাপের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা পদ্ধতি অনুসরণ করতে হয়। যে কোনো প্রকল্প নিতে গেলে তার একটা ফিজিবিলিটি স্টাডির প্রয়োজন হয়, সেটির কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি এবং এরপরে সরকারের নিকট চাহিদাপত্র অর্থাৎ প্রকল্পের ডিজাইন কী হবে সেই ডিজাইন অনুমোদন সহ সেটি প্রকল্প প্রস্তাব আমরা দাখিল করব এবং সেটি বরাদ্দ নিশ্চিতভাবে আমরা পাবো এবং ধাপে ধাপে আমরা এটা অর্জন করতে পারবো। এবং এই প্রকল্পটি যেহেতু আমাদের বাংলাদেশের সুনাম অর্জন করবে, সুতরাং এটি একটি আইকনিক প্রতিষ্ঠান হিসেবে যাতে দাঁড় হয় এবং এটি যেন আমাদের সম্মানকে আমরা তুলে ধরতে পারি সেই লক্ষ্যেই কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করছি। পাশাপাশি আমাদের ভোলা জেলায় যে স্টেডিয়ামের কথা বলা হচ্ছে, আমি নিজে ভোলা জেলায় একসময় চাকরি করেছি, সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক ছিলাম। সেই লক্ষ্যে আমি ভোলার সম্পর্কে গভীর মনোযোগ রয়েছে এবং এর উন্নয়নের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে জেলা স্টেডিয়াম সমূহ প্রায় 34টির সংস্কার সাধন হয়েছে। আরও যে প্রতিষ্ঠানগুলো বাকি আছে আমরা সেগুলো উন্নয়নের জন্য সংস্কার সাধনের পরিকল্পনা গ্রহণ করেছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটি আমাদের হয়ে যাবে। আমাদের যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আমাদের যে ইনডোর স্টেডিয়াম বা জিমনেশিয়াম সেটিরও বিন্যাস করার জন্য, উন্নয়নের জন্য আমরা যে সমস্ত জেলায় জায়গা আছে সেই জায়গাগুলিতে আমরা এই প্রকল্প বাস্তবায়নের আমরা কিন্তু উদ্যোগ গ্রহণ করেছি। অর্থাৎ আমাদের ক্রীড়ার যাতে সারা বছর ব্যাপী বিভিন্ন রকমের খেলা অনুশীলন হয় এবং খেলোয়াড় মানসম্মতভাবে তৈরি হতে পারে সেই প্রচেষ্টাই কিন্তু আমরা গ্রহণ করছি। এবং এর পাশাপাশি আমাদের ফুটবল ফেডারেশন নিয়ে, ফুটবল খেলাকে নিয়ে যে ভাবনার কথা বলা হয়েছে এটিও আমাদের গভীর মনোযোগ রয়েছে এবং আমাদের ফুটবল ফেডারেশনের যারা সংগঠকবৃন্দ আছেন তারাও নিরন্তর পরিশ্রম করছেন এবং ইতোমধ্যে আমাদের তৃণমূল পর্যায় থেকে আমরা যে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সেখানে কিন্তু সফলতার সাথে তারা সেই দায়িত্ব পালন করেছেন এবং আমাদের নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির প্রচেষ্টায় ইতোমধ্যে তৃণমূল পর্যায় থেকে যারা খেলোয়াড় বাছাই হয়েছে তাদের সুনির্দিষ্ট ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ অব্যাহত আছে এবং আমরা যদি এইটি সফলভাবে আমরা শেষ করতে পারি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের অর্জন আসবে। আমাদের যে বঙ্গবন্ধু গোল্ড কাপ, বঙ্গমাতা গোল্ড কাপের মাধ্যমে আমাদের যে নতুন প্রজন্মের যে ছেলেগুলি মেয়েগুলি খেলোয়াড় হিসেবে তারা ফিরে আসছে এবং এদেরকে আমরা ধরে রাখতে পারলে নিশ্চিতভাবে এটি একটা সম্ভাবনাময় ক্ষেত্র। তবে আমাদের ফুটবল ফেডারেশনের দায়িত্বশীল যারা আছেন তারা আমাদের প্রতিটি জেলায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন তারা তৈরি করেছেন এবং এই সংগঠনটি যত বেশি কার্যশীল হবে তারা বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন এবং এই ক্ষেত্রে আমাদের যে জেলা ক্রীড়া সংস্থা আছে তার সাথে সমন্বয় সাধন করে আমাদের যে জেলা স্টেডিয়াম সেখানে সুনির্দিষ্টভাবে ক্রীড়া পুঁজি ব্যবহার করে কোন সময় তারা খেলবেন, কোন সময় অন্য খেলা ওই স্টেডিয়ামে চলবে সেগুলি স্থানীয় পর্যায়ে তারা সমন্বয় সাধন করে সিদ্ধান্ত নিয়ে এই খেলাকে তারা অগ্রগামী করতে পারেন এবং স্থানীয় পর্যায়ে যে সকল খেলোয়াড়বৃন্দ আছেন তারা যত বেশি এই খেলায় মনোনিবেশ করতে পারবে ততই কিন্তু খেলার মান বাড়বে বলে আমার বিশ্বাস। এক্ষেত্রে সকলের একটা সমবেত বা সম্মিলিত একটা সমন্বিত পদক্ষেপ যদি গ্রহণ করে তাহলে এর থেকে আমরা
ব্যাপক অর্জন সাধন করতে পারবো। আমরা সেই প্রত্যাশা করি। রায়হান মাহমুদ, স্যার যেটা বলছিলেন এর সাথে কিন্তু কিছু ব্যাপার রয়ে গেছে, যেমন ডিএফএ ডিএস এর একটা সমস্যা আছে। এখানে কিন্তু আন্তরিকতার কি কোনো অভাব থেকে যায় কিনা, বা ঠাকুরগাঁ থেকে যেটা বলেছে যে সব জেলায় বা সব জায়গায় ফুটবলটা সমানভাবে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না, এই দুইটা প্রশ্ন। এটি হচ্ছে যে ফিফার এই, আমি যেহেতু বাংলাদেশে ফিফার চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন, তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশের যে উপর চাপিয়ে দেওয়া হলো ফিফার প্রেসক্রিপশনটা, তখন থেকেই যে সমস্যাটা শুরু হয়েছে, যেটা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফএ এবং ডিএসএ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, যেটি সরকারের অনুমোদিত এবং সরকারি পর্যায়ভুক্ত, যেটা এখনো ডিএফএ পায়নি। কিন্তু মাঠটা হচ্ছে সরকারি স্থাপনার, এবং মাঠে যারা এবং কথা হচ্ছে জেলা পর্যায়ে বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন জেলায় আসলে খেলাগুলো চলতো আগে। বাংলাদেশ যে বাস্তবতা, সেখানে জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসক এবং তাদের যে বলয়, তাদের যে ক্ষমতার প্রভাব, যে বলয়টা এবং আইনগত যে বলয়টা, সেটার বাইরে ডিএফএ এর যে কার্যক্রম সেটি বারবার বাধাগ্রস্ত হয়েছে। সম্মানিত সচিব মহোদয় এবং ফিফা এবং ফুটবল ফেডারেশনের মধ্যে এই সমস্যাটা দূর করার ব্যাপারে যে আলাপ আলোচনা হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তা কিন্তু নয়, বারবারই নেওয়া হয়েছে। কিন্তু এই যে জটিলতাটা কিভাবে দূর করা সম্ভব, সেটা এখানে ফুটবল ফেডারেশন থেকেও একবার উদ্যোগ নেওয়া হয়েছিল। তারা গিয়েছিলেন, ফিফাকে বলেছেন যে এই জিনিসটা হয়তো আমাদের ক্ষেত্রে তোমরা যেটা বলেছো পিছিয়ে দিচ্ছে, সেটা পারছি না। এই জটিলতা দূর করার জন্য ক্রীড়া পরিষদের, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ফুটবল ফেডারেশন, ক্রীড়া পরিষদ অনেকবার উদ্যোগ নিয়েছে, কিন্তু আসলে সমস্যাটার সমাধান হয়নি। কারণ সরকারি স্থাপনা, মাঠটা কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে, এবং সেখানে ডিএফএ এর যদি সরকারি পর্যায়ের লোকজন যদি কেউ না থাকে, তাহলে জিনিসটার যেই উনি হয়তো বলতে পারছেন না, আমি যে সব বললাম যে যেই কাজকর্ম চালানোর যে সুগম, যে সহজ, সেটা একটু জটিল হয়ে যায়। এই জন্য ফুটবলের কিন্তু বারবার যেই ফুটবলের কার্যক্রম থেমে নেই, কিন্তু কার্যক্রমের যে গতি, কার্যক্রমের যেই লক্ষ্য ব্যাপ্তি এবং লক্ষ্য অর্জনের জন্য যেই সুদৃঢ় ভূমিকা, সেটা কিন্তু বারবার বাধাগ্রস্ত হয়েছে। যে ডিএফএ একটা সময় দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা যে বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার, যে সময় তারা ফুটবল করার কথা, সেই সময় তারা ফুটবল করতে পারছে না, বা মাঠের কোনো সমন্বয় করতে পারছে না, এটি নানা রকম জিনিসটা আছে। তা আমরা এটা অতীতেও এই পর্যন্ত সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সম্মানিত সচিব আরও অনেক বেশি জানেন জিনিসটার ব্যাপারে। কিন্তু আমি আশা করব যে ফুটবলের কিন্তু কার্যক্রম থেমে নেই, এই কার্যক্রমটাকে কিভাবে তাদের এই মূল ধারার মধ্যে এনে সম্পৃক্ত করে এটি কি আইনসিদ্ধ করে এবং আরও সুন্দর করা যায়, সেই উদ্যোগগুলি নেওয়া এখন অতি জরুরি হয়ে গেছে। এবং ফুটবলের কথা, ফুটবল আমরা কিন্তু নেমে গেছি, এটা কোনো সন্দেহ নেই। যদি এটা কেউ অস্বীকার করে, কিন্তু তাই বলে বসে থাকার তো উপায় নেই বাংলাদেশের ফুটবলের। কারণ এখানে যখন আমার কাছে মনে হয়েছে যে 2-3 বছর আগে ইটালিয়ান ক্লাব এএস রোমার একটি ট্যালেন্ট হান্টিং এসেছিল, জাস্ট তারা ছোট বাচ্চাদেরকে 7 বছর 8 বছরের উপরে বাচ্চাকে তারা নেয়নি। তারা যখন বাংলাদেশে 7-8 বছরের বাচ্চাদেরকে দেখলো, তারা বলল যে এরা তো ইটালিয়ান যে 7-8 বছর, তাদের থেকে অনেক বেশি ভালো ফুটবল জানে, কিন্তু বাংলাদেশের ফুটবল উপরে আগায় না কেন? এখন সেই প্রশ্নটাই উত্তরটা খুঁজে বের করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদকে, যুব ক্রীড়া মন্ত্রণালয়কে। এবং বলা হয় যে সরকারের প্রত্যক্ষ একটা ভূমিকা ছাড়া বাংলাদেশ, যদি চীনের উদ্যোগটা সাম্প্রতিক সময় নেওয়া হয়, যে তারা বিলিয়নস অফ ডলারের একটা প্রজেক্ট নিয়েছে, যে তারা আগামী এত বছরের মধ্যে ওয়ার্ল্ড কাপ তারা খেলবেই এবং ওয়ার্ল্ড কাপ তারা জিতবেই, এটা সরকারের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। সেই সরকারের প্রত্যক্ষ ভূমিকা ফুটবল ফেডারেশনে কীভাবে সম্পৃক্ত হবে, আধুনিক এবং সময়োপযোগী হবে, সেই জিনিসগুলি খুঁজে বের না করতে পারলে ফুটবল যে দিন দিন পিছিয়ে যাচ্ছে, তা থেকে আর উঠা আসলে সম্ভব হবে না। আমরা সেটা দেখেছি যে চীনে 2-3 বছরের একটা বাচ্চাকেই আসলে ওইভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় যেন সে ভবিষ্যৎ অ্যাথলেট হয়ে উঠতে পারে। আমাদের দেশে দেখা যাচ্ছে কিছুদিন আগ পর্যন্ত জেলা পর্যায়ে হকি খেলা হতো, ফুটবল খেলা হতো, হকিটা আস্তে আস্তে হারিয়ে গেছে, ফুটবলও কিন্তু আসলে এইভাবেই পড়তির দিকে। হয়তো উপজেলা পর্যায়ে যে মিনি স্টেডিয়াম হবে, আমরা সেই পর্যায় থেকে আসলে উত্তরণ আমাদের হবে, আমরা সেই প্রত্যাশা রাখি এবং করি। 2016-17 অর্থ বছরে ফেডারেশন, অ্যাসোসিয়েশন, জেলা উপজেলা ক্রীড়া সংস্থাগুলোকে 2000 কোটি টাকার একটা বরাদ্দ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, এটা কি বাস্তবায়ন সম্ভব কিনা? আসলে আমাদের সরকারের নিকট আমরা প্রতি বছর যাতে এই খেলা পরিচালনার জন্য, টুর্নামেন্ট আয়োজনের জন্য, আমরা খেলা সঞ্চালনের জন্য একটা নির্দিষ্ট মেয়াদ, নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি এটি পাওয়া যায়, তাহলে এই খেলার ক্ষেত্রে একটা পরিবর্তন সাধন হবে। এবং আমাদের পরিকল্পনার মধ্যে কিন্তু আমরা নিয়েছি, সরকারের বিবেচনাধীনও আছে, যে আমরা উপজেলা পর্যায়ে যদি প্রতি বছর একটা ইন্টার স্কুল
টুর্নামেন্ট আয়োজন করতে পারি এবং বিভিন্ন রকমের খেলার প্রতিযোগিতা যদি উপজেলা পর্যায়ে হয় এবং উপজেলার যারা চ্যাম্পিয়ন দল অথবা চ্যাম্পিয়ন যে ব্যক্তি হবেন তাদেরকে নিয়ে যদি জেলায় হয়, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে, এবং সারা বছর যদি আমরা এই কার্যক্রম পরিচালনা করতে চাই তাহলে প্রতিটা স্কুলে খেলোয়াড় তৈরি হবে, টিম তৈরি হবে এবং এই কাজে সংশ্লিষ্ট স্কুলের যে ক্রীড়া শিক্ষক আছেন এবং তারা যদি সমন্বিতভাবে আমাদের জেলা ক্রীড়া অফিসার আছেন তাদের নেতৃত্বে যদি একটা কাঠামো তৈরি হয় এবং এই ক্ষেত্রে যদি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া যায়, আমাদের শিক্ষা বোর্ডের সহযোগিতা পাওয়া যায়, তাহলে প্রতিটা স্কুল থেকে ছাত্র তৈরি হবে, খেলোয়াড় তৈরি হবে এবং সেই খেলোয়াড়রা আমাদের জাতীয় পর্যায়ে তারা অবস্থান নিতে পারবে এবং আমাদের যে সকল ফেডারেশন আছে তারা যে জাতীয় পর্যায়ের যখন টুর্নামেন্টের আয়োজন হবে তখন সেই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু তাদের যোগ্য খেলোয়াড় তারা বাছাই করতে সক্ষম হবে এবং এই প্রক্রিয়া এটি নিশ্চিতভাবে একটি পরিকল্পনার মধ্য দিয়ে যাবে এবং সরকারের সহযোগিতা, সরকারের আর্থিক বরাদ্দের প্রশ্ন এখানে জড়িয়ে আছে এবং আমাদের ভাবনা যে এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রকল্প দাখিল হলে সরকারের নিকট থেকে আমরা সহায়তা লাভ করতে পারবো। আমরা সে প্রত্যাশাই করি। রায়হান মোহাম্মদ, আপনার কাছে আরেকটু জানতে চাই, অনেকগুলো ফেডারেশন আছে, এর মধ্যে অনেকগুলো খুব স্মুথ চলছে, কিছু ফেডারেশন আছে অ্যাডহক কমিটির মাধ্যমে চলছে, আর কিছু ফেডারেশন আছে তারা নির্দিষ্ট বরাদ্দের টাকাটুকু খরচ করতে পারে নাই। কেন? এর মধ্যে ভারোত্তোলনের মতো সম্ভাবনাময় খেলা রয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে, সাঁতার রয়েছে, টেনিস রয়েছে। এটা মূলত আমাদের সম্মানিত সচিব হিসেবে বেশি বলতে পারি, অ্যাডহক কমিটির অনেকগুলো ফেডারেশন যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পরও যেখানে মানে খুব আশু সহসায় নির্বাচন দেওয়ার কথা সেখানে কালক্ষেপণ করা হয়েছে দেখেই আসলে জাতীয় ক্রীড়া পরিষদ সেখানে হস্তক্ষেপ করে অ্যাডহক কমিটি হয়েছে। কিন্তু এটি অনস্বীকার্য যে অ্যাডহক কমিটির মাধ্যমে সেই গতিশীলতাটা সব সময় আসে না, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম কখনো আসলে উদাহরণ হতে পারে না। একটি দুটি ফেডারেশনে হয়তো অনেক ভালো হতে পারে, কিন্তু যেখানে আসে তার মধ্যে নিজেদের মধ্যে আমি মনে করি যে দায়িত্বশীলতার যেই একটি প্রভাব, দায়িত্বশীলতার যেই প্রভাবটা সেটি আসলে ফেডারেশনের কার্যক্রমে আসে না যতক্ষণ পর্যন্ত তারা সুষ্ঠুভাবে, কারণ অ্যাডহক কমিটির মধ্যে সবসময় চিন্তা থাকে যে আমি তো আছি, আমি তো সাময়িক, আমার মধ্যে তো দীর্ঘস্থায়িত্বের কোনো সম্ভাবনা নেই বা কখন আছে কখন নেই। তা আসলে এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক দিকেই হয়ে আসছে। কিছু কিছু ফেডারেশন যেখানে আমি বলবো অ্যাডহক কমিটি তারা চলছে ভালোই, আবার আবার কোনো কোনো জায়গায় চলছে না। তো এগুলি আসলে পুরাপুরি প্রশাসনিক ব্যাপার, এখানে তো আসলে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাভুক্ত। কিন্তু এটি যে বলা যায় যে মাননীয় সচিব আছেন যে তার নিশ্চয়ই দীর্ঘ অভিজ্ঞতা যে অ্যাডহক কমিটি কোনো ইয়ে হতে পারে না, মানে স্থায়ী সমাধান হতে পারে না। অ্যাডহক কমিটিকে নিতে হবে যে তোমরা সাময়িক এবং কথা জিনিসগুলিকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আরেকটি জিনিস, এটা আসলে ক্রীড়া পরিষদেরও কিছু করার নেই যে অনেক জায়গায় বিশেষ কিছু সুবিধাভোগী লোক যারা যেই কাজের জন্য হয়তো যোগ্য না, যারা যেভাবে ফেডারেশনে ঢুকে যায় বিভিন্নভাবে, এই জিনিসগুলি আসলে এইটা একটি প্রতিবন্ধকতা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে। তা সময়ের সাথে সাথে এই জিনিসগুলি যদি দূর না হয় তাহলে আমাদের যে বাস্তবতা, আমাদের যে লক্ষ্য সে আমরা হয়তো পৌঁছতে পারবো না। কিন্তু ভালো মন্দ মিলিয়ে তো এগিয়ে যেতে হবে, এর মধ্যে যতটুকু সীমাবদ্ধ রাখা যায় সেই চেষ্টাটাই করা উচিত। এবং জাতীয় ক্রীড়া পরিষদ যেহেতু একটি মনিটরিং পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান, তারাও হয়তো এই ব্যাপারে একটু উদ্যোগ নিলে জিনিসগুলি আরও একটু সহজ হয় আমি মনে করি। কুমার বিশেষ অ্যাডহক কমিটি নিয়ে কথা হচ্ছিল, তো আমরা দেখেছি যে হকিতে সামনে নির্বাচন, তো হকির অনেকেই চাচ্ছেন যেন একটা অ্যাডহক কমিটি হয়, কারণ সামনে এশিয়া কাপ। তো অ্যাডহক কমিটি হলে হচ্ছে যেই রানিং কমিটিটা আছে ওখান থেকেই ম্যাক্সিমাম লোক ওই এশিয়া কাপটা কন্টিনিউ করতে পারবে, একটা ফ্লাড লাইট হওয়ার একটা ব্যাপার রয়ে গেছে। সব মিলে এখানে দেখা যাচ্ছে একটা অ্যাডহক কমিটির দাবি আছে, এই ব্যাপারে কিছু বলবেন কিনা? না, আসলে অ্যাডহক কমিটি দাবি করে অ্যাডহক কমিটি হয় না। অ্যাডহক কমিটি গঠন হয় যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণেই তারা নির্ধারিত সময়ে নির্বাচন করতে পারেন না। তখন জাতীয় ক্রীড়া পরিষদের যে ভূমিকা, যেটি রায়হান ভাই বললেন, যে তখন নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে একটা ইন্টারিম কমিটি, সেটি অ্যাডহক কমিটি হিসেবেই দায়িত্ব পালন করে থাকেন এবং এই অ্যাডহক কমিটির দায়িত্ব পালনে
সাধারণত দেখা যায় যে যে ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা অত্যন্ত এফিশিয়েন্ট হন এবং তারা ওই সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যান। আমরা কাবাডিতে সর্বশেষ দেখছি ভালো একটা টুর্নামেন্ট তারা ভালো দিয়েছে। টুর্নামেন্ট দিচ্ছেন। তবে এই অ্যাডহক কমিটি দীর্ঘমেয়াদী হলে সেটি আবার অনেকের কাছেই প্রশ্ন তৈরি হয়। আমাদের সংগঠক তৈরি, ক্রীড়া সংগঠক তৈরি কিন্তু এটি আমাদের একটা কাজ। সুতরাং যদি নির্বাচনের মাধ্যমে যদি না আসে তাহলে ওই সম্ভাবনার ক্ষেত্রটা কিছুটা হলেও বিঘ্নিত হয়। সেই কারণেই আমাদের প্রচেষ্টা থাকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাতে পূর্ণাঙ্গ কমিটি, নির্বাচিত কমিটির মাধ্যমে দায়িত্ব পালন করা। তবে আমাদের হকির যে তারা ইতোমধ্যে আমাদের কাছে নির্বাচন কন্ডাক্ট করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অনুরোধ করেছেন এবং আমরা সেই লক্ষ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, অর্থাৎ সুষ্ঠুভাবে সঠিক সময় যাতে এই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসে, আমরা সেই প্রচেষ্টার মধ্যে। এর মধ্যে যদি নতুন কমিটির তত্ত্বাবধানে যদি একটা এশিয়া কাপের মতো বড় একটা টুর্নামেন্ট হয়, ফ্লাড লাইট হচ্ছে, আসলে এগুলোতে আসলে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে কিনা এটা আমরা একটা বিরতির পর এসে আমরা আরেকটু আপনার কাছ থেকে জেনে নেব। দর্শক, উইলা স্পোর্টসে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত উইলাভ স্পোর্টসে। আমরা কথা বলছিলাম আসলে দেশের ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া পরিষদের ভূমিকা। আমাদের সঙ্গে রয়েছেন ক্রীড়া সচিব অশোক কুমার। আমরা আবারও আপনার সাথে আলোচনায় আসতে চাই যে হকিতে সামনে এশিয়া কাপ, ফ্লাড লাইট বসছে, আসলে কেমন একটা চ্যালেঞ্জ আসতে যাচ্ছে হকিতে সামনে? আমরা হকি নিয়ে কিন্তু এখন নতুন করে স্বপ্ন দেখার একটা চেষ্টা করছি। আসলে হকি একটি সম্ভাবনাময় খেলা এবং ইতোপূর্বে হকির অর্জন আমাদের ছিল এবং এই হকিকে আরও বেশি কার্যশীল করার জন্য আমাদের বাংলাদেশে এশিয়া হকি একটা টুর্নামেন্ট হবে আগামী অক্টোবরে এবং সেই লক্ষ্যে আমাদের হকি স্টেডিয়ামের উন্নয়নের জন্য সরকার থেকে একটি প্রকল্পের আওতায় বরাদ্দ এসছে এবং সেটি এখন বাস্তবায়ন স্তরে আছে এবং আমরা আশাবাদী যে আগামী অক্টোবরের পূর্বেই আমরা এখানে ফ্লাড লাইট স্থাপন সহ অন্যান্য যে সকল ভৌত অবকাঠামোর উন্নয়ন সম্ভব আমরা সেটি করব এবং এর পাশাপাশি আমাদের হকি ফেডারেশনের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের মধ্যেও ব্যাপক আগ্রহ আছে এবং সুষ্ঠুভাবে যদি তারা দায়িত্ব পালন করতে সক্ষম হন নিশ্চিত একটা পরিবর্তন এক্ষেত্রে আমরা লাভ করতে পারব। এর পাশাপাশি আমাদের অন্যান্য যে সকল স্থাপনা আছে সেই স্থাপনারও আমরা উন্নয়নের জন্য আমরা সুবিধা গ্রহণ করতে যাচ্ছি। আমরা একটা রোলার স্কেটিং একটা স্টেডিয়ামও পেয়েছি এর মধ্যে। ইতিমধ্যে আমরা রোলার স্কেটিং এর জন্য একটা নির্দিষ্ট জায়গা পেয়েছি, চমৎকার স্থাপনা। এর পাশাপাশি আমাদের যে সকল হোস্টেল আছে যেটি আসলে মানসম্মত ছিল না, আমরা ওই খেলার উপলক্ষে আমরা সেটিকে মানসম্মত করেছি। এখন কিন্তু আমাদের যে হোস্টেল সমূহ আছে সেখানে আমাদের খেলোয়াড়দেরকে আমরা খুব মানে সঠিকভাবে আমরা রাখতে সক্ষম হচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের যে শুটিং রেঞ্জ তৈরিকরণের জন্য আমরা কিন্তু সরকার থেকে একটা প্রকল্পের আওতায় বরাদ্দ পেয়েছি এবং আমরা 5টি জেলায় এই শুটিং রেঞ্জ আমরা তৈরি করতে পারবো এবং সেক্ষেত্রেও আমাদের খেলোয়াড় কিন্তু তৈরি হতে পারবে। স্যার, এখানে আরেকটা আমি সুইমিং এর ক্ষেত্রে বলি যে আমাদের সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ সুইমিং ফেডারেশন তাদের একটা বৃহৎ কর্মযজ্ঞে তারা মেধাবী খেলোয়াড়দেরকে তারা পেয়েছে এবং তাদের এখন প্রশিক্ষণ চলছে এবং এই প্রশিক্ষণ শেষে তাদেরকে নিয়ে আমরা আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে অংশ নিয়ে আমরা দেশের সুনাম আনতে পারবো এটি বিশ্বাস আছে এবং এই সুইমিং পুলের মানসম্মতভাবে এটি তৈরিকরণের জন্য সরকারের একটা প্রকল্পের আওতায় এটি বরাদ্দ আসবে খুব তাড়াতাড়ি এবং এটিও আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো। স্যার, এর সাথে সাইক্লিং আছে, বেসবল আছে, রাগবি আছে, এরকম কিছু কিছু খেলা আছে
বাংলাদেশে কিন্তু এগুলো চল শুরু হয়ে গেছে বা সম্ভাবনাও আছে কিছু। তো এই এই ফেডারেশনগুলো কি কোনোভাবে মাঠ বরাদ্দ দেওয়া যায়? হ্যাঁ, এটি আমাদের পল্টনে যে মাঠ এখন আছে, এই মাঠকে আমরা বিভিন্ন প্রকার খেলার আয়োজন বা তাদের পরিচর্যা অনুশীলন করার জন্য আমাদের এই চেষ্টা কিন্তু রয়েছে। বিশেষ করে রাগবি, এটি আসলে কোনো ইনডোর গেম না, এটা আউটডোর গেম, এবং তার জন্য সুনির্দিষ্ট ভেন্যু প্রয়োজন হয়। তো আমরা যেহেতু ঢাকা শহরে মূলত স্থান সংকুলন হয় না, সুতরাং একই ভেন্যুতে আমরা বিভিন্ন রকমের খেলা। স্যার, বেসবলটা এখানে খেলতে গেলে দেখা গেছে আরেকজনের আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। বেসবলের খেলোয়াড়রা পুলিশ লাইন্সে গিয়ে তারা হয়তো অনুশীলন সেরে নিচ্ছে, বা সাইক্লিং এর জন্য কোনো ভেলোড্রাম নেই। এইসব কিছু ব্যাপার আসলে স্যার একটু মনে হয় আমরা পিছিয়ে আছি। এগুলোর উত্তরণে আপনারা কি কোনো নতুন পদক্ষেপ নেবেন কিনা? হ্যাঁ, আমাদের পরিকল্পনার মধ্যে আমাদের গুলশানে কিছু একটা হওয়ার একটা কথা আমাদের আছে। গুলশান এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর একটা সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী আমরা একটি জায়গা যুব ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছে, প্রায় 10.5 বিঘা জমি। এবং এই জমির মধ্যে আসলে আমাদের যে সকল স্থাপনার ওখানে বা আয়োজন করার সুযোগ আছে, সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। এবং এক্ষেত্রেও আমরা আশাবাদী যে আমরা যে সকল সংগঠনের জন্য ঢাকা শহরে সুনির্দিষ্ট জায়গা সংকুলন হয়নি, তাদের জন্য এই জায়গার বিন্যাস হয়তোবা আমরা করতে সক্ষম হব। আমরা সেটাই প্রত্যাশা করব। বাংলাদেশে কেমন খুব দ্রুত এগিয়ে যাবে, এটাই আমরা চাই। রায়হান মাহমুদ, আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা দেখেছি সরকার হয়তো গত অর্থ বছরে 15 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছে, 31টা ফেডারেশন সেই বরাদ্দ পেয়েছে। এর বাইরে কি পৃষ্ঠপোষকদের আরো কোনো ভূমিকা আসলে নিতান্তই অপ্রতুল? 41টা ফেডারেশনের জন্য সরকারি, কিন্তু ফেডারেশনগুলো নিজ উদ্যোগে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য পৃষ্ঠপোষকতার দ্বারস্থ হয়, এবং বাংলাদেশের যারা ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান আছেন তারা কিন্তু কখনো পিছপা হন না। তারা নিজেদের যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্যর আমার মনে করি সর্বোচ্চ দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রেখেছেন। এখানেই আমার প্রশ্ন যে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং সরকারের ভূমিকায় যারা এই বাংলাদেশের স্পোর্টস স্পন্সরদেরকে বিশেষ কোনো সুবিধা দেওয়া যায় কিনা, সেটা একমাত্র সরকারি নীতি নির্ধারকরা গ্রহণ করতে পারেন। কারণ যারা মানে স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিঃস্বার্থভাবে স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য তারা পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসেন, তারা যদি কোনো রকম সরকারি স্বীকৃতি পান, কোনো জায়গায় সরকারি ছাড় পান, এবং কথা হচ্ছে এই জিনিসটা যদি আরও সুন্দরভাবে সরকারের সাথে সমন্বিত হয়, তাহলে আমার মনে হয় যে এটি কমবে না, বরং পৃষ্ঠপোষকতা আরও উৎসাহিত করে আরও বেশি এগিয়ে আসবেন। এটিও একটি জাতীয় একটি নীতিমালার মধ্যে জিনিসগুলি আনা যায় কিনা, এবং যারা স্পোর্টসকে যারা স্পন্সর করেন তাদেরকে আলাদা কোনো স্বীকৃতি দেওয়া যায় কিনা, এরকম প্রশ্ন অনেক দিন থেকেই উঠছে, কিন্তু আসলে কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি। এখন যেহেতু স্পোর্টসটা একটি দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য, বিশ্বব্যাপী পরিচিত করার জন্য, এবং সবচেয়ে যেটি বলা যায় যুব সম্প্রদায়কে ক্রীড়ামুখী করার জন্য, যেটি হলো সবচেয়ে মানে বেসিক, এখন এই জিনিসগুলি যদি আধুনিকতার সাথে সরকারের সাথে উচ্চ পর্যায়ে যদি নীতি নির্ধারক যদি চিন্তা না করেন, তাহলে তো যে জিনিসগুলি, কারণ খেলা শুধু মাঠ না, মাঠের বাইরেও খেলাটি অনেক জরুরি। যারা মাঠের চালিকা শক্তি, যারা ক্রীড়াঙ্গনকে চালু রাখেন, যারা সতেজ রাখেন, তাদেরকেও কিছু স্বীকৃতির প্রয়োজন আছে। সময়ের সাথে সাথে আশা করি এই জিনিসগুলো আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও, কারণ বিদেশে আছে এসে সেখান থেকে সেই মডেলগুলো কীভাবে বাংলাদেশ বড় বড় স্পন্সর প্রতিষ্ঠানগুলো আরও কীভাবে তাদেরকে সরকার স্বীকৃতি দেওয়া যায়, এবং কথা হচ্ছে তাদের কাজের মাধ্যমে তাদেরকে আরও এগিয়ে নেওয়া যায়, এই জিনিসগুলো যদি চিন্তা না করা হয়, তাহলে হয়তো আমরা অদূর ভবিষ্যতে আমরা যেই লক্ষ্যে আমরা ক্রিকেট এগিয়ে গেছে, কিন্তু সেজন্য সেদিকে অন্য যে পিছিয়ে থাকবে তা না, কিন্তু সেখানে হয়তো পৌঁছা আমাদের সম্ভব হবে না বলে আমি মনে করি। জনাব অশোক কুমার বিশ্বাস, আমাদের সময় শেষের দিকে। মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ক্রীড়াঙ্গনের দিকে বিশেষ নজর রাখেন, পরিকল্পনা মন্ত্রীও ক্রীড়াঙ্গনের লোক, এছাড়াও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রয়েছেন, একজন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী রয়েছেন, সাবের হোসেন চৌধুরীর মতো দক্ষ সংগঠক সরকারে রয়েছেন। আমরা কি ভবিষ্যতে একটা সুষ্ঠু ক্রীড়াঙ্গন এবং নতুন করে স্বপ্ন দেখার আসলে সুযোগ রয়েছে কিনা? আসলে এটি স্বপ্ন আমাদের দেখতে হবে, এবং বাংলাদেশে আমরা যদি সঠিকভাবে স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যদি সমন্বিতভাবে কাজ করি, নিশ্চিতভাবে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব। এবং এই ক্ষেত্রে আমাদের যারা মিডিয়া আছেন এবং যারা বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষক আছেন সম্মানিত, এবং তাদের সম্মিলিত প্রচেষ্টাই ক্রীড়ার পরিবর্তন হবে।
এবং ইতোমধ্যে আমরা সেই পরিবর্তনের লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছি এবং ইতোমধ্যে আমাদের যারা সম্মানিত পৃষ্ঠপোষক আছেন তাদের চেষ্টায় বিভিন্ন খেলার উন্নয়ন সাধন হয়ে থাকে। পেট্রোনাজেরই প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন। তো এই ক্ষেত্রে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে যে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়, তার জন্য আমাদের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এদের জন্যই পুরস্কার নির্দিষ্ট সাধারণত করা হয়। এই ক্ষেত্রে আমরা বিস্তৃত করে আমাদের যারা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আছে বা ব্যক্তি আছেন তাদেরকেও আমরা সম্মানিত করার একটা প্রয়াস গ্রহণ করা হয়েছে এবং আগামীতে এর প্রতিফলন ঘটবে আমরা আশা করি। আসলে বাংলাদেশ কে নিয়ে আমাদের যে ভাবনা, স্বপ্ন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন, যে স্বপ্ন দেখে তিনি স্বাধীন বাংলাদেশ গঠনে তিনি সকল মানুষকে একত্রিত করেছেন এবং স্বাধীনতা আমরা লাভ করেছি। এখন এই স্বাধীন দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নিরলস পরিশ্রম করছেন, তার সেই কাজে আমরা যত বেশি মানুষ সমবেত হব, আগ্রহী হব এবং আমাদের সুনির্দিষ্ট দায়িত্ব আমরা পালন করব সমন্বিতভাবে, ততই আমাদের দেশ সেই উন্নতির সোপানে আমরা অবতীর্ণ হতে পারবো। আমরা অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার। আমাদের সময় একবারই শেষ। আমরা অন্য কোনো বিষয় নিয়ে আর অন্য কোনো দিন অবশ্যই আপনাদেরকে আমাদের স্টুডিওতে আনতে পারবো এবং আপনারা আসবেন, আপনাদের দাওয়াত রইল। আমরা আজকে এখানে শেষ করছি। দর্শক, এই ছিল আমাদের আজকে উইলাভ স্পোর্টসে। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে ক্রীড়াঙ্গনের নতুন কোনো ঘটনা নিয়ে। দেখতে থাকুন নিউজ 24।